প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই কুশলে আছো। আজকে আমি বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টের সার্কিট নিয়ে আলোচনা করব। গতদিন আমি সার্কিটের বিভিন্ন ধারণা দিয়েছি। সার্কিট কত প্রকার, তারপরে বিভিন্ন প্রকার সার্কিটের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব যে মিশ্র সার্কিট কিভাবে সমাধান করব, অর্থাৎ মিশ্র সার্কিট অঙ্কে পরীক্ষার হলে দিয়ে দিবে প্রশ্নে, সেটাকে আমরা কিভাবে সমাধান করে বিভিন্ন মান বের করব। যেমন হয়তো মোট কারেন্ট, মোট রেজিস্ট্যান্স, শাখা কারেন্ট, এগুলো আমাদেরকে নির্ণয় করতে বলবে। তো সেগুলো কিভাবে করব সেই জিনিসগুলো আজকে আমি দেখব। তাকে সার্কিটটা অঙ্কন করে নেই। এরকম একটা সার্কিট দিয়ে আমাদেরকে বলতে পারে মোট কারেন্ট কত, বা বলতে পারে 6 ওহম রেজিস্ট্যান্সের কারেন্ট কত। তো এইগুলো আমরা বের করতে গেলে আগে আমাদেরকে সবসময় বের করতে হবে মোট রেজিস্ট্যান্স। যদি আমার এইখানকার মোট কারেন্টও নির্ণয় করতে বলে, তবু আমাদেরকে মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলবে। তো যেহেতু আজকে প্রথম ক্লাস, সেই জন্য আমরা শিখব কীভাবে একটা মিশ্র সার্কিটের মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হয়। তো মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে গেলে আমাদেরকে এই ভোল্টেজের কাছে আসতে হবে। আমরা এই মোট রেজিস্ট্যান্সকে ভাগ দিলে আমরা কারেন্ট পাবো, তাহলে এইখানে আমাদেরকে আসতে হবে। তো আমাদের গন্তব্যস্থল হচ্ছে 20 ভোল্ট, অর্থাৎ সোর্সের কাছে। আমাদেরকে তাই সেজন্য সমাধান করে আসতে হবে এই দিক থেকে। এই জন্য আমি আলোচনার প্রসঙ্গে বলে থাকি যে তোমাকে যদি কোনো কিছু একটা কার্পেট বিছিয়ে দিয়ে তোমাকে গোছায় আসতে বললো, তাহলে কি আসো, অপর দিক থেকে আসো। তো সেই রকম আমাদের গন্তব্যস্থল এইখানে, কারণ এখান থেকে আমরা মোট কারেন্ট পাবো বা শাখা কারেন্টগুলো ভাগ করতে পারবো। তাহলে আমাদেরকে আসতে হবে অপোজিট থেকে। হুবাহুব অপোজিট থেকে তো হবে না, এখানে খেয়াল করতে হবে কোন দিক থেকে আমাদের যাত্রা শুরু করলে আমরা এখানে এসে থামতে পারবো। তাহলে এখন দেখো এইখানে আছে কি, এটা আছে হচ্ছে প্যারালাল। কতদিন আমরা শিখেছি কোনটা প্যারালাল, যখন কারেন্ট ভাগ হয়ে যায় তখন সেটা হচ্ছে প্যারালাল হয়। তাহলে এখানে এসে দেখো, এখানে এসে দুটা ভাগ হয়ে যাচ্ছে, সেজন্য বলতে পারছি 8 ওহম এবং এই 8 ওহম হচ্ছে প্যারালাল। তাহলে এই দুইটাকে, প্যারালালটাকে আমি প্যারালালের সূত্র অনুযায়ী মোট করব। তো মোট রেজিস্ট্যান্স প্যারালালে বের করার সূত্র কি, 1/RT ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2, যেখানে এখানে দুইটা আছে যেহেতু। আরেকটা সূত্র বলেছিলাম, সেটা হচ্ছে শুধু দুইটার ক্ষেত্রেই হবে, RT সমান সমান R1 গুণন R2, R1 যোগ R2। এইটা শুধু হবে অনলি ফর 2 ব্রাঞ্চ, দুটা প্যারালালের শাখা থাকলে। যেহেতু আমাদের এখানে দুটা প্যারালালের শাখা আছে, তাহলে আমরা ওই 1/এর সূত্রে, মূল সূত্রে না গিয়ে আমি এখানে সরাসরি এই সূত্রে ফেললেও আমাদের মোট রেজিস্ট্যান্স, এইটুকুর মোট রেজিস্ট্যান্স বের করতে পারবো। এখন আমি যেহেতু বলছি এদিক থেকে আসতে হবে, এখানে দুইয়ের সাথে কিছু করার নেই, এই জন্য আমরা এইখান থেকে করলাম। তাহলে এখন এইটাকে সমাধান করে একটা করতে গেলে যে সার্কিটটা হবে সেটা আমরা অঙ্কন করব। অন্য অংশের কোনো পরিবর্তন হবে না। যেটুকু নিয়ম হচ্ছে, যেটুকু অপরিবর্তিত থাকবে সেইটুকু আমরা আগে অঙ্কন করে নেব। যেমন এইটুকু কোনো পরিবর্তন হয়নি, শুধু পরিবর্তন হয়েছে এইটুকু। তাহলে যেটুকু অপরিবর্তিত আছে সেটুকু আমি অঙ্কন করে নিলাম। আর এই দুইটার পরিবর্তে এখানে যদি একটা করি, তাহলে এখানে কল্পনায় চলে আসে, তাহলে আমরা এটা করে নিলাম। এটার নাম দিলাম আমরা R1। তুমি যে কোনো নাম দিতে পারো, R1, RP, R ড্যাশ, R ডবল প্রাইম। আচ্ছা, তাহলে এখানে R1, তাহলে R1টা কীভাবে বের হলো সেটা আমরা ডান পাশে দেখিয়ে দিব। তাহলে এই R1টা বের হলো হচ্ছে
4। এখন আমি আবার বলছি, রিপিট করছি, যেহেতু প্রথম অঙ্ক ক্লাস তো প্রথম ক্লাস, সেই জন্য তাহলে এই দুইটাকে আমার প্যারালালে আছে, তো এই প্যারালাল দুটাকে একটা করতে হবে। তো প্যারালালে একটা করার সূত্র অর্থাৎ মোট রেজিস্ট্যান্স করতে হবে। মোট রেজিস্ট্যান্স বের করার সূত্র হচ্ছে কি এটা, আর এটা কখন শুধু দুইটা শাখা থাকলে, তাহলে আমার এখানে দুটো আছে এই জন্য এই সূত্রে ফেলেছি। তো সেই সূত্রে অনুযায়ী এইটুকু বাদ দিয়ে আমরা বাকিটা হুবাহুব অঙ্কন করে ফেললাম। এইটুকু আমরা হুবাহুব অঙ্কন করে ফেললাম। অঙ্কন করার পরে যেটা থাকবে এটার পরিবর্তে এটা হবে সেটা অঙ্কন করলাম। অঙ্কন করে একটা নাম দিলাম, যেহেতু রেজিস্ট্যান্স এই জন্য নাম দিলাম আর, অ্যান্ড অন বা তুমি প্রাইম যেটা খুশি সেটা দিতে পারো। দেওয়ার পরে পাশে আমরা এই সূত্রের সাহায্যে রেজিস্ট্যান্সের মানটা বের করে এখানে লিখে দেব। এখন আমাদের নতুন একটা সার্কিট হয়ে গেল। এখন দেখো এই 4 এবং 2 কি অবস্থায় আছে, যেহেতু শাখার কোনো ভাগ হয়নি, আমরা সিরিজে জানি যে কারেন্ট ভাগ হয় না, তাহলে এখান থেকে যদি যাত্রা শুরু করি দেখো কারেন্টের কোনো ভাগ হচ্ছে না, তাহলে এই দুটো আছে কি সিরিজ। তাহলে সিরিজে মোট রেজিস্ট্যান্স বের করার সূত্র কি, সরাসরি যোগ। তাহলে আবার অঙ্কন সার্কিটটা অঙ্কন করব। এখানেও অঙ্কনের সিস্টেমটা আবার আগের মতোই, এই দুটাকে একটা করে অঙ্কন করলাম, অন্যগুলো অপরিবর্তিত থাকলো। এখন তুমি বলতে পারো যে উপরে দিতে পারবো কিনা, এখানেও দিতে পারবো, এখানেও দিতে পারবো, ইচ্ছা করলে এখানে দিতে পারবো, কিন্তু আমি পাশে দিলাম কেন, দেখতে সুন্দর হবে এবং প্যারালাল বুঝতে সহজ হবে, এই জন্য এখানে দিলেও অঙ্কের কোনো ভুল হবে না। তাহলে এটা এখন আমরা সিরিজ করে একটা নির্ণয় করলাম, এখানে দেখিয়ে দিলাম। আমি যেভাবে করছি ধাপে ধাপে এভাবেই পরীক্ষার খাতায় করলে সবচেয়ে সুন্দর হবে। এখন এই 6 এবং R2 অর্থাৎ এই 6 এই দুটো আছে হচ্ছে কি আমাদের প্যারালাল। কিভাবে বুঝতি, এইখান দিয়ে আসে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, আর যখনই কারেন্ট ভাগ হয় সেটা প্যারালাল। অপরভাবে বলেছিলাম যে দুটাতেই সরবরাহ ভোল্টেজ সরবরাহ থাকবে, দুটাই ভোল্টেজের আড়াআড়িতে সংযোগ করা হয়েছে, তার জন্য এই 6 এবং এই 6 হচ্ছে প্যারালাল। এখন এই 6 আর এই 6টাকে আমরা কি করব, মোট করব, অর্থাৎ একটা করব আগের নিয়মে এখানে যেভাবে করেছিলাম। তো আবার সার্কিটটা অঙ্কন করতে হবে। আমি মূলটা মুছে দিলাম। এটাকে নাম দিলাম R3। তাহলে পাশে R3 বের করি, যেহেতু প্যারালাল এটাও আগের মতো করলাম। আগের মতো করার পরে আমাদের যে সার্কিটটা হলো সেটা হচ্ছে এটা। এখন 4 এবং 3 আবার সিরিজে আছে, এটার মতো সিরিজে আছে। সিরিজে কি হয়, যোগ হয়। যেহেতু এইটা সিরিজে করার পরে যে একটা রেজিস্ট্যান্স হচ্ছে, পাশে আর কোনো জটিল নেটওয়ার্ক থাকছে না, এই জন্য আমরা আর চিত্র অঙ্কন করব না। তোমরা যদি মনে করো চিত্র অঙ্কন করতে পারো, কিন্তু চিত্র অঙ্কনটা অত জরুরি না বা অতটা লাগবে না। তাহলে আমরা সরাসরি এখন লিখতে পারবো যে RT সমান সমান, যেহেতু সিরিজের বৈশিষ্ট্য আছে এই জন্য যোগ 3, তাহলে আমাদের বের হয়ে গেল 7 ওহম। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, বা আমরা এই সার্কিটটার মোট রেজিস্ট্যান্স নির্ণয় করা শিখলাম। আমরা শাখা কারেন্ট বলি, তারপরে মোট কারেন্ট বলি, যেটাই বের করতে যাই না কেন আমাদেরকে এই মোট রেজিস্ট্যান্সটা বের করতেই হবে, এই জন্য এইটা আগে শিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আরেকটা নেটওয়ার্ক দেখাচ্ছি তোমাদেরকে।
এই আর একটা জটিল নেটওয়ার্ক। পরীক্ষা এরকম দিয়ে বলবে যে মোট কারেন্ট বা মোট রেজিস্ট্যান্স বা বলবে যে কোনো একটা শাখার কারেন্ট নির্ণয় করো। তা আমার এখানে প্রশ্ন হচ্ছে মোট রেজিস্ট্যান্স, যেহেতু প্রথমে শিখছি আমাদের প্রশ্ন হচ্ছে মোট রেজিস্ট্যান্স কত। এটা হচ্ছে একদম প্রাইমারি স্টেজ, এটা লাগবেই। আমরা অঙ্কের যে কোনো জায়গায় কাজ করতে গেলে আমাদের মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতেই হবে। তাহলে অনুরূপভাবে আবার আগের মতো চলে যাই, এদিক থেকে যেহেতু আসতে হবে সলভ করে। তাহলে প্রথমে এই দুইটা, এই 4 এবং 4, এই দুটো কি অবস্থায় আছে? প্যারালাল অবস্থায় আছে। তাহলে এই প্যারালাল অবস্থায়কে আমরা প্যারালাল শর্ত অনুযায়ী ওই দুটাকে মোট রেজিস্ট্যান্স করব, বা আমি আমার কথ্য ভাষায় বলে থাকি যে একটা রেজিস্ট্যান্স বানাবো। তাহলে এখান থেকে আবার চিত্রটা অঙ্কন করি। ওইটা বাদে সবগুলোই অপরিবর্তিত থাকবে। তাহলে পাশে আমাকে আর1 বের, যেহেতু আর1 নাম দিয়েছি, আর1 বের করতে হবে। আর1 হচ্ছে উপরে গুণন, যেহেতু দুটা ব্রাঞ্চ এজন্য ওই সূত্রে সরাসরি ফেলে দিচ্ছি 2 ওহম। তাহলে এটা হচ্ছে 2 ওহম বের হলো। এখন আমাদের এইটা বের করলাম, আর1 বের করলাম। তাহলে এখন দেখো এই 2 আর এই 2 যদিও দেখতে মনে হচ্ছে ত্রিভুজের মতো, কিন্তু শর্ত অনুযায়ী খেয়াল করো, বৈশিষ্ট্য খেয়াল করো, দেখবা যে এই 2 আর এই 2 হচ্ছে প্যারালাল। তাহলে আবার আমরা এই আগের সূত্রে প্রয়োগ করে অঙ্কটা সলভ করব। তো আমরা চিত্রটা অঙ্কন করে নেই। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে চিত্র কি অঙ্কন করতেই হবে কিনা। তবে আমি বলি চিত্র অঙ্কন করলে ভুল কম হবে, শাখা কারেন্ট বের করা সহজ হবে। যদি একবারে করতে চাও তাহলে মোট রেজিস্ট্যান্স বের করা যাবে, কিন্তু শাখা কারেন্ট বের করতে গেলে তোমাদেরকে প্রবলেমে পড়তে হবে। এই জন্য চিত্র অঙ্কন করে করে সলভ করাটাই বেটার। যখন বড় ধরনের কোনো জটিল নেটওয়ার্ক সলভ করব অন্য সাবজেক্টে, যেখানে আমাদেরকে মোট রেজিস্ট্যান্স বের করার জন্য কোনো সময় দিবে না, সেই ক্ষেত্রে আমরা সরাসরি বের করে অন্যগুলো করব। যেহেতু এটা শুধু এই মোট রেজিস্ট্যান্স বের করা, মোট কারেন্ট বের করাই শুধু আমাদের এই সাবজেক্টে বা এই অঙ্কগুলোকে সমাধান করতে হচ্ছে বেসিক ইলেকট্রিসিটিতে, এই জন্য আমরা ধাপে ধাপে করব। যখন উপর ক্লাসে যাব বা কোনো বাসা বাড়ির বা কোনো একটা এমনি সলভ না, আমাদেরকে হিসাব করে দিতে হচ্ছে, তখন আমরা একবারে করার চেষ্টা করতে পারলে করব। এটাকে নাম দিলাম। আচ্ছা, সবাইকে হয়তো মনে হতে পারে যে আর1 আর2 দিতে হবে, আমি এখানে নাম দিলাম আর প্রাইম। তাহলে এটাকে আমরা আর প্রাইম দিলাম। তাহলে এটা এই দুটো কি আছে? প্যারালালে আছে। তাহলে আবার আগের সূত্র, এই সূত্র, যেহেতু দুটা ব্রাঞ্চ, অন ওহম বের হলো। তাহলে এইখান থেকে এই 2 এই 2 নাম দিলাম আর প্রাইম। এটাকে সূত্রের সাহায্যে প্রয়োগ করে, এই যে সূত্রের সাহায্যে প্রয়োগ করে নাম ক্যালকুলেশন করলাম, অন হলো এটা। এখন দেখো এই অন আর এই অন কি আছে? সিরিজে। যেহেতু শাখা এখান দিয়ে প্রবাহিত কারেন্ট কোনো ভাগ হয়নি বা অন্য কোনো ব্রাঞ্চ নেই, এই জন্য এখানে এটাকে আমরা বলতে পারছি সিরিজ, বা সিরিজের বৈশিষ্ট্য সে ফলো করছে। তাহলে এখন এই 3 এবং 1 এই দুটাকে সিরিজ করব। সিরিজ করলে একটা হবে। তাহলে আবার অঙ্কন করি। অঙ্কগুলো খুবই সহজ, দেখে মনে হচ্ছে বিশাল, যখন বুঝে যাবা তখন মনে হবে যে একদম জলের মতো সহজ। এটা নতুন নাম হবে, এটাকে নাম দিলাম আর2। তাহলে এখন যেটা সিরিজ আছে সরাসরি যোগ, চার ওহম। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন এই 4 এবং এই 4 এই দুটা কিসে আছে? এই দুটা আছে হচ্ছে আবার প্যারালালে। অর্থাৎ মিশ্র সার্কিট মানে সিরিজ আর প্যারালাল আসবে, ব্যতিক্রম কিছু আসবে না।
এছাড়া আরও অন্যান্য থিওরেম আছে, স্টার ডেল্টা, ডেল্টা স্টার, সেগুলো তোমরা পরবর্তী সেমিস্টারে করবা। এই বেসিক ইলেকট্রিসিটিতে যেটা মিশ্র সার্কিট, সেখানে শুধু এই দুটা জিনিসই আসবে, একটা সিরিজ একটা প্যারালাল। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার তো খালি সিরিজ আর প্যারালালই করে যাচ্ছে, কিন্তু এখানে এই দুটা ছাড়া তোমাদের কিছু আসবে না, কারণ যেহেতু তোমরা একদম প্রাইমারি পর্যায়ে, সাবজেক্টের নামও কি বেসিক, মানে একদম প্রাথমিক ধারণা দিচ্ছে তোমাদেরকে। তাহলে এই দুটো আবার প্যারালাল করব। এখন এই দুটোকে প্যারালাল করলে কি আসে, আমি এই পাশে অঙ্কন করি। তাহলে ওই সূত্রে ফেলে উপরে গুণন নিচের যোগ, রেজাল্ট বের হলো, এটা হলো 2। সরি, এখানে একটা বাদ গিয়েছে আমাদের। অঙ্কন করার সময় খুবই খেয়াল করতে হবে যে কোনো আইটেম যেন বাদ না যায়। তাহলে আমাদের এটা হলো একটা করে 8-3 আসলো। এই দুটাকে প্যারালাল করে যেটা হলো সেটা হচ্ছে আমাদের এই 8-3, আর বাকিগুলো অপরিবর্তিত থাকলো। সূত্রের সাহায্যে রেজাল্ট বের করলাম, এখানে আসলো 2। এখন সরাসরি তিনটায় কি আছে, সিরিজ। এইখান থেকে যাত্রা শুরু করে দেখো রাস্তার কোনো ভাগ হয়নি বা শাখা হয়নি, ফলে এটাকে আমরা বলতে পারছি সিরিজ। আর সিরিজে কি হয়, যোগ হয়। এখন পরবর্তীতে সার্কিট আঁকলে সমস্যা নেই, আঁকার কোনো মানে সার্কিটটা কোনো গুরুত্ব বহন করে না। এই জন্য আমি আর সার্কিট অঙ্কন করছি না। তোমরা যদি অঙ্কন না বোঝো তবু একটু দেখাই দিচ্ছি। সার্কিটটা হবে হচ্ছে এরকম, এটা হবে আরটি। তাহলে আরটি যেহেতু তোমার সম্পূর্ণ সবগুলোই সিরিজে আছে, সরাসরি যোগ 5 যোগ 2 যোগ 1 8 ওহম, এটা 8 ওহম। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে এটা 8 ওহম। এখন আমি যে প্রথমেই বললাম যে সার্কিটটা যেহেতু এরপরে আর কোনো জটিল নেটওয়ার্ক নেই বা জটিল রেজিস্ট্যান্স নেই, কিছু করতে হচ্ছে না সরাসরি, এই জন্য এটা তোমরা আঁকতে পারো, না আঁকলেও কোনো ভুল নেই। তাহলে কিন্তু এটা করতে হবে, আরটি সমান সমান দেখা দিতে হবে যে এই তিনটা সিরিজে আছে, এই জন্য যোগ করে যেটা হয়েছে এটা হচ্ছে এই সার্কিটটার, এই পুরো সার্কিটটার মোট রেজিস্ট্যান্স। এইভাবে আমরা একটা সার্কিটের জটিল নেটওয়ার্কের মোট রেজিস্ট্যান্স বের করতে পারবো। এখন এই রেজিস্ট্যান্সের পরে যদি কারেন্ট বের করতে যাই, মোট কারেন্ট, সেটা সহজ, ওহমের সূত্রের সাহায্যে আমরা যাব। তাহলে আমাদের এই অঙ্কটা সলভ হয়ে গেল। এখন যদি আমাদেরকে বলে যে মোট কারেন্ট নির্ণয় করো, তো মোট কারেন্ট নির্ণয় করার সূত্র হচ্ছে ওহমের সূত্রের সাহায্যে V = IR। তাহলে এখানে ভোল্টেজ দেওয়া আছে 30, এই ভোল্টেজ দেওয়া আছে, এই রেজিস্ট্যান্স এখান থেকে পেলাম, দরকার হচ্ছে কি I। তাহলে আমাদের এইখান থেকে আমরা বের করতে পারবো I = V/RT। তাহলে V আমাদের কত, 30, RT হচ্ছে 8। এটা করে যেটা হবে ফলাফল, সেটা হবে অ্যাম্পিয়ার, যেহেতু কারেন্টের একক অ্যাম্পিয়ার। তাহলে মোট রেজিস্ট্যান্স বের করলে মোট কারেন্ট বের করা সহজ, ওহমের সূত্রে ফেলে দিলেই হচ্ছে। কিন্তু যখন শাখা কারেন্টে যাব তখন একটু করতে হবে, আর একটু 3.75 আসছে, এটা এত অ্যাম্পিয়ার। তাহলে আমাদের মোট কারেন্ট পর্যন্ত শেখা হয়ে গেল। আমি আবার একটু রিপিট করছি তোমাদের বলার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। সেটা হচ্ছে যখনও কোনো জটিল নেটওয়ার্ক দিবে, জটিল নেটওয়ার্ককে তোমাকে আগে খেয়াল করতে হবে যে ডান দিক থেকে আসতে হবে, অর্থাৎ সোর্সের অপর পাশ থেকে আসতে হবে। সলভ করে করে যেটা করা যায়, যে অংশ সিরিজ সেই অংশ আমরা করব সিরিজ, যে অংশ প্যারালাল সেই অংশ আমরা করব প্যারালাল। প্যারালালের সূত্রটা মনে রাখতে পারো, এই যে এই সূত্রটা দিয়ে রেখেছি, এটা হচ্ছে শুধু দুটা ব্রাঞ্চ থাকলে, দুইয়ের অধিক হইলে এইটা কিন্তু তখন অকার্যকর, এটা তখন আমরা ব্যবহার করতে পারবো না। তখন আমাদেরকে সলভ করে আসতে হবে 1/RE = 1/R1 + 1/R2 + 1/R3 ... এভাবে যতগুলো থাকবে ততগুলোই আমরা ব্যবহার করতে পারবো। সেটাকে আবার আমরা ওই ভগ্নাংশের সূত্রের সাহায্যে সলভ করে করে RE বা RT বের করব। করার পরে
সর্বশেষে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের মোট এই শাখাটার মোট রেজিস্ট্যান্স বের হবে। সেই মোট রেজিস্ট্যান্সটাকে আমাদের যে ভোল্টেজ দেওয়া থাকবে সেই ভোল্টেজকে যদি ভাগ করি, তাহলে আমরা ওহমের সূত্র অনুযায়ী যে সূত্রে পড়বে সেটাই হচ্ছে আমাদের যে কারেন্ট মান বের হবে, সেটাই হচ্ছে মোট কারেন্ট। এইভাবে আমরা একটা জটিল নেটওয়ার্কের মোট কারেন্ট পর্যন্ত বের করা শিখলাম। এখন যদি আমরা শাখা কারেন্ট বের করতে যাই, তাহলে এরকম সলভ করার পরে আরেকটু করতে হবে। তো এইটা যদি ভালো মতো বুঝতে পারো, তো শাখা কারেন্ট বোঝাটা সহজ হবে। এখন তোমাদের যদি কারো ঘাটতি থাকে যে আমি এখনও সিরিজ প্যারালাল বুঝতে পারছি না, তাহলে সিরিজ প্যারালাল প্রথম দিন আমি আর একটা ক্লাসে বুঝিয়েছি, তোমরা ওই ফেসবুকের লাইভের যেগুলো সেভ করা আছে ওখান থেকে দেখে নিতে পারো। সিরিজ প্যারালালের ধারণাটা যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়, তাহলে তুমি এই মিশ্র সার্কিট খুব সহজেই করতে পারবে। এটা তোমার কাছে মনে হবে যে এত সহজ অঙ্ক, এত সুন্দর, খুব মজা লাগবে। আচ্ছা, এখন আমি একটু ধারণা দেই। সেটা হচ্ছে, যদি আমরা শাখা কারেন্ট বের করতে যাই, তাহলে একটা নতুন সূত্র লাগবে প্যারালালের ক্ষেত্রে। সিরিজে তো আমরা বৈশিষ্ট্য জানি যে হ্যাঁ, অনেক একজন প্রশ্ন করেছো কে, নিপা ইসলাম, যে যদি 3টে শাখা থাকে, তো উত্তর হয়তো পেয়ে গেছো। আমি এইমাত্রই বলে দিলাম যে 3টা থাকলে তো আমাদের মূল যে সূত্রটা সেটা ব্যবহার করতে হবে। 1/r ই 1/=1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস 1/r4, এইভাবে যতগুলো থাকবে আমরা বলি ডট ডট ডট, অর্থাৎ চলতেই থাকবে 1/rn পর্যন্ত। আচ্ছা, এখন আমি যাব যে সিরিজ প্যারালাল সার্কিটে যদি কারেন্ট চায়, তখন আমাদেরকে কিভাবে কারেন্টটা ভাগ করব। সিরিজে তো কারেন্ট সমান থাকে, এই জন্য কারেন্ট বের করা সহজ। একটা রেজিস্ট্যান্স যা থাকবে, সিরিজ যতগুলো থাকবে সবগুলোতেই সেম কারেন্ট প্রবাহিত হবে তার বৈশিষ্ট্য অনুযায়ী। এখন প্যারালাল হলে কি হবে সেটা একটু দেখিয়ে দেই। এখন যে সূত্রটা ইউজ করব, এটাও অবশ্যই 2টা শাখা থাকতে হবে প্যারালালে। 2টা শাখা থাকলে এই যে আমি যে সূত্রটা আলোচনা করছি এটা ব্যবহার করতে পারবো। যদি না থাকে, তখন আমাকে কৌশল করে 2টা শাখায় নিয়ে এসে ভাগ করতে হবে। তাহলে এখন আমাদের এটা সূত্র হবে কি, যদি আমরা I1 বের করি, তাহলে এখানে হবে হচ্ছে মোট কারেন্ট, অর্থাৎ যে কারেন্টটা ভাগ হবে I গুণন যে শাখায় বের করছি তার বিপরীত রেজিস্ট্যান্স। তাহলে I1 দিয়েছি এই শাখা, তার বিপরীত রেজিস্ট্যান্সকে R1। বি মোর কেয়ারফুল। এটা বুঝলে খুবই সহজ, কিন্তু খেয়াল রাখতে হবে। শুধু তুমি যদি মানে কানা হাফেজের মতো মনে রাখো যে I গুণন R1 যোগ R2 ভাগ R3, এরকম করলে ভুল হবে। মোট কারেন্ট অর্থাৎ যে কারেন্টটা ভাগ হচ্ছে কে I গুণন যে শাখার কারেন্ট বের করছি, কি এই শাখার আরপি এর, তার বিপরীত রেজিস্ট্যান্সকে R1। আর নিচে হচ্ছে যে 2টা শাখা মিলে তোমার প্যারালাল গঠিত হয়েছে সেই 2টা শাখা রেজিস্ট্যান্সের যোগফল, অর্থাৎ আমি এখানে R1 আরপি, আমি এখানে R1 R2 দিতে পারতাম, কিন্তু তোমাদের কনফিউজ দূর করার জন্য আমি ইচ্ছা মতো নাম দিয়েছি। যেমন এখানে আমি I1 দিতে পারতাম, কিন্তু আমি এলোমেলো নাম দিয়েছি যেন তোমরা ওই মানে বলে যে থ্রোলি মুখস্থ না করো, কারণ সূত্র কখনো মুখস্থ করে হয় না। আমি আবার একটু রিপিট করছি, এই কারেন্টটা ভাগ হয়ে এই 2টি শাখার ভিতরে যাবে। এখন আমি তোমাকে এই I1 শাখার কারেন্ট আরপি শাখার কারেন্ট বের করতে বললাম। তো আরপি শাখার কারেন্ট নাম দিলাম, এই নামটা দিতে হবে আমাকে, যদি না দিয়ে দেয় তাহলে দিলাম I1। তাহলে I1টা বের করতে হবে। তাহলে কি হবে, মোট কারেন্ট কোনটা, এই I, এখানে 5, 7, 10 যা খুশি তাই হতে পারে। তাহলে এই মোট কারেন্ট গুণন বিপরীত রেজিস্ট্যান্স। কার বিপরীত রেজিস্ট্যান্স? যে শাখার কারেন্ট বের করছি তার বিপরীত রেজিস্ট্যান্স। এখন বিপরীত বলতে এদিকে যদি আরেকটা থাকে তা নয়, কিন্তু এখন এই আরপি এর বিপরীত কিন্তু আর না। সবসময় মনে রাখতে হবে যে 2টা মিলে প্যারালাল গঠিত হয়েছে তারাই পরস্পরের বিপরীত হিসাবে আমি এখানে উল্লেখ করছি।
তাহলে এখানে আরপি এবং আরন মিলে হচ্ছে দুইটা প্যারালাল, তাহলে এর বিপরীত কি হবে? আরপি এর প্যারালাল হবে হচ্ছে আরন, আরন দিয়ে গুণ দিয়েছি। এখন যে দুইটা প্যারালাল শাখা আছে সেই দুইটা প্যারালাল শাখার রেজিস্ট্যান্সের যোগফল, তাহলে এখানে আছে কে? আরন যোগ আরপি, এই সূত্র হচ্ছে এই শাখার। অনুরূপভাবে সেম কন্ডিশন, যদি আমি এখানে I2 বের করি, তাহলে মোট কারেন্ট I, এটা এখন বের করছে I2, তাহলে বিপরীত কে? আইপি, আরপি, নিচে হচ্ছে যোগ, এই দুইটার যোগ, তাহলে হচ্ছে আরন যোগ আরপি। এটাই হচ্ছে আমাদের এই শাখা কারেন্ট বের করার, প্যারালালে শাখা কারেন্ট বের করার সূত্র। অবশ্যই কি শাখা হবে দুটা, দুইটির শাখা দুইয়ের বেশি হলে তখন আমরা কিন্তু এই সূত্র প্রয়োগ করতে পারবো না। তখন প্রশ্ন আসতে পারে মনে যে দুইটা শাখা না থাকলে কি করব। তখন দুটা শাখা না থাকলে, যদি মনে করো এখানে তোমার দুটা শাখা নেই, মনে করো এটাই দিলাম, এটা 1 2 3, এখানে কারেন্ট বের হয়েছে মনে করো 10। এখন তুমি বলতে পারো এখানে তিনটা শাখা আছে, তাহলে কি করতে হবে? এই দুটাকে আমি একটা করে নিতে পারি, অথবা এই দুটাকে একটা করে নিয়ে শাখা ভাগ করে দিব। এখন খেয়াল করতে হবে যে আমাকে কোন ব্রাঞ্চের শাখা বের করতে বলে। যদি আমার এইখানকার বের করতে বলে, তাহলে এইটাকে ফ্রি রেখে অপর দুটাকে আমি একটা করে নেব। তাহলে আমি এইভাবে করে নিতে পারবো, এটা 10, এটা 1, এটা একটা কিছু বের হবে, তখন এইখানকার কারেন্ট আমি বের করব। এইভাবে আমাকে অবশ্যই দুটাই নিয়ে আসতে হবে। আচ্ছা, অন্য আরও প্রসেস আছে, সেগুলোতে আমি যাচ্ছি না। ভোল্টেজ ডিভিশনের মাধ্যমেও যাওয়া যাবে, ওগুলো একটু জটিল হয়, যেহেতু আমাদেরকে 3-এর বেশি শাখা দেয় না, এই জন্য আমাদের অতটা এই বিষয় নিয়ে আর জটিলতা যাচ্ছি না। এখন একজন প্রশ্ন করছে যে মেইন ফর্মুলাটা দেখায় দিতে, কোনটা রেজিস্ট্যান্সের নাকি, তা তো ওখানে উল্লেখ করেনি, তবু আমি লিখে দিচ্ছি। মনে হয় রেজিস্ট্যান্সের কথাই বলেছে। সায়েম রহমান প্রশ্ন করেছিল যে মেইন সূত্রটা লিখে দিতে। মেইন সূত্রটা আমি বৈশিষ্ট্যের দিন দেখিয়ে দিয়েছিলাম, তবু আবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্যারালালের ক্ষেত্রে 1/R ধরে বা টি ধরে 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3 যোগ এটা। আর সিরিজের ক্ষেত্রে হচ্ছে আরটি সমান এইটা। এখন এগুলো মনে রাখতে হবে, এইটা সব করা তো সহজ, যোগ করে দিলেই হয়ে গেল, কিন্তু এইটা কিন্তু ভগ্নাংশ আকারে 1/1 করে তারপরে যে টোটাল হবে সেইটাকে আবার 1 করতে হবে, তাহলে সেখানে আমি আর ই পাবো। তাহলে কিন্তু এখানে আর ই পাবো, সরাসরি এভাবে করে দিলে, যোগ করে দিলে কিন্তু আমি 1/r এর মান পাচ্ছি। এটা কিন্তু খেয়াল করতে হবে, এটা ছাড়া না করলে তোমাদের ভুল হবে। এইটাই অনেকে ভুল করে, এই জন্য আমি ওই যে সরাসরি দুটার জন্য যে শাখা রেজিস্ট্যান্স সেটা মনে রাখতে বলি। আর ই সমান R1 R2 R2, কিন্তু এইটা সব সময় কি 2 ব্রাঞ্চ। শুধু 2 ব্রাঞ্চের ক্ষেত্রে এটা হবে, এটা অল ফর অল, এটা যে কোনো শাখার জন্য এটা। কিন্তু এটা সলভ করাটা একটু মনে রাখতে হবে যে 1/RE সেইটাকে নিয়ে আসতে হবে আর ইতে। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। এগুলো তোমাদেরকে আরেকবার সলভ করতে হবে, সলভ করলে তোমাদেরকে সহজ মনে হবে তোমাদের। কিন্তু আমি করিয়ে রাখলাম, তো মনে হচ্ছে যে সলভ তো খুবই সহজ, কিন্তু নিজে নিজে যদি না করো, নিজে নিজে না করলে এটা তোমার
বোধগম্য হবে না, কারণ নিজে একজন করে দিলে তখন মনে হয় যে খুবই সহজ, কিন্তু আরেকজন যখন নিজে নিজে করতে যাও তখন মনে হয় যে এরপরে যেন কী ছিল, এরপরে যেন কী ছিল। আর অন্যটা দেখলে ও আমি তো সূত্র শুরু করছি, তখন তোমার মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা সিরিজই। কিন্তু এই নিজে করতে গেলে তখন ব্রেনে আসে না যে সিরিজ না প্যারালাল, সিরিজ না প্যারালাল। এই সিরিজ প্যারালালের কনফিউজড যদি তোমার দূর না হয়, তাহলে এই সকল অঙ্ক তোমার কাছে কখনোই বোধগম্য হবে না। সিরিজে আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি, সিরিজে এইভাবে চেন আকারে থাকবে। এভাবে যতই থাক, আঁকা বাঁকা যেভাবেই থাক, সবগুলো কি রাস্তা একটাই, কারেন্ট প্রবাহের রাস্তা একটা গিয়ে এই সোর্স, এটা হচ্ছে এখানে হচ্ছে উৎস, এটা হচ্ছে আমাদের আমি এমনি রসিকতা করে বলি যেটা আমাদের বাসা, যেখান দিয়েই ঘুরে আসি না কেন আমাদেরকে বাসাতেই আসতে হয়, যদি অন্য কোনো মেহমান বাড়ি না থাকে। আর প্যারালালে প্যারালাল প্যারালালের কি হচ্ছে, এখান থেকে যদি শাখা বের হয়, আমি যাত্রা শুরু করলে এই দিক দিয়ে এসে এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এখান দিয়ে এসে এই দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, আবার এখান দিয়ে ঘুরে সবগুলোই কি হচ্ছে একটা দিয়ে এসে আবার যথাস্থানে ফেরত আসছে। তাহলে এটা হচ্ছে প্যারালাল। কি বলছি যে কারেন্ট ভাগ হয়ে যায়, ডিভিশন হয়ে যায়। এখন চিত্র কিন্তু চেহারা একরকম নয়, এটা আবার এরকমও হতে পারে। চেহারা মনে রাখলে হবে না, এই চেহারা দেখে তো হয়তো তোমার কাছে মনে হচ্ছে প্যারালাল, কিন্তু এটা দেখে মনে হচ্ছে কি ত্রিভুজাকৃতি, আবার সমান্তরাল, এটা একটু কনফিউজ হয়ে জন্য মূল থিমটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন একটা অঙ্ক দেখি। টানা যাবে ও আচ্ছা। আচ্ছা, তাহলে এই সার্কিটে দিয়ে তোমাকে বললো মোট কারেন্ট নির্ণয় করো। মোট কারেন্ট কত? তাহলে দেখো আমরা এতক্ষণ কি করলাম, মোট রেজিস্ট্যান্স, মোট কারেন্ট, কিন্তু এখানে কিন্তু মোট রেজিস্ট্যান্স উল্লেখ করেনি, সরাসরি বলেছে মোট কারেন্ট কত। তাহলে মোট কারেন্ট করতে গেলে আমাদের কি মোট রেজিস্ট্যান্স লাগছেই, যেহেতু আমাদের আই সমান সমান ভি ভাগ আর টি, এইটা ওহমের সূত্রে আমরা শিখেছি। তাহলে এই সূত্র যেহেতু লাগছেই ভি ভাগ আর টি, তাহলে আমাদেরকে এই কারেন্ট বের করতে বললেও আমাদেরকে আর টিটা বের করতে হচ্ছে, ভি তো দেওয়াই আছে। এই জন্য আমরা অঙ্কে ডিমান্ড করুক আর না করুক, আমরা যেটাই চাবে মোট রেজিস্ট্যান্স আমাদেরকে করতেই হয়। তাহলে এখন মোট কারেন্ট বের করার জন্য আমরা ধাপে ধাপে এতক্ষণ যা শিখলাম সেটা করি, তোমরা নিজেরা খাতায় নিয়ে করা শুরু করো এবং আমার সঙ্গে দেখো মেলে কিনা। এখন আরেকটা কথা প্রসঙ্গে বলে নেই, একটু মনোযোগ দাও, নতুন একটা আইটেম আসছে, সেটা হচ্ছে দেখো এইখানে কোনো রেজিস্ট্যান্স দেইনি, অর্থাৎ শর্ট, তার দিয়ে শর্ট করে দিয়েছি।
যখনই কোনো অংশে রেজিস্ট্যান্সের চিহ্ন থাকবে না তার মানে ওইটা হচ্ছে কেবল বা তার, তার মানে এখানে আমাদের যদি রেজিস্ট্যান্স না থাকে শর্ট, তাহলে এই মাথা আর এই মাথা শর্ট করে দিয়েছি। আর যখন এরকম করা থাকবে রেজিস্ট্যান্স হচ্ছে কি একটা বাধা। তা আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে বলে থাকি ক্লাসে যে একটা নদীতে নদীর উপরে তোমার দেওয়া আছে, ব্রিজ দেওয়া আছে, আর এক অংশে তোমার ব্রিজ দেওয়া নেই, কিন্তু সেই নদীটা দুদিক দিয়ে রাস্তা আছে, ওই ব্রিজ ছাড়া অংশেও রাস্তা দেওয়া আছে, ব্রিজ করা অংশেও রাস্তা দেওয়া আছে। তো তুমি কোন দিক দিয়ে যাবে? তোমাকে পার হতে বললো যে হেঁটে পার হও। যদি ব্রিজ না থাকে বা কালভার্ট না থাকে তোমাকে কি করতে হবে? সাঁতার কেটে যেতে হবে। তাহলে তোমার কি হবে? সকল কাপড় চোপড় ভিজে যাবে। আর যদি কালভার্টের ব্রিজের উপর দিয়ে যাই তাহলে আমাদের কাপড় চোপড় ভিজবে না, অনায়াসে হেঁটে পার হতে যাব, সহজভাবে যাব। তো কারেন্টের ধর্মও তাই, কারেন্ট সবসময় সহজ পথে যেতে চায়, কখনো সে কষ্ট করতে চায় না। তাহলে সেই সূত্র অনুযায়ী কারেন্ট কি হবে? এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়েও যাবে না, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়েও যাবে না। তাহলে কি হবে? এই দুইটা হচ্ছে ইনভ্যালিড। অর্থাৎ এখানে রেজিস্ট্যান্স দুটা দিয়ে আমাদেরকে শুধু মাথাটাকে একটু হ্যাপারিং করলো। এটা একটা কৌশল, যে তোমরা বুঝতে পারছো কি না যে শর্ট হয়েছে। তাহলে এটা শর্ট হয়ে গেল, তাহলে এই অন আর এই অন আমাদের কোনো কার্যকরে আসছে না, ওটা থাকা আর না থাকা সেম। তাহলে একটু মডিফাই করে নেই। তাহলে এই অংশটাই ছিল হচ্ছে এইটা, আমরা মডিফাই করে নিলাম। এখন এখানে তোমাদের জানা আছে কিনা বলে নিই, এটা হলো পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ থেকে সবসময় কারেন্ট বের হয়, অর্থাৎ এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন, আর এখানে নেগেটিভ দিয়ে কারেন্ট প্রবেশ করে, তাহলে কারেন্টের ডিরেকশন হবে এটা। এটা জাস্ট কথা প্রসঙ্গে বলে রাখলাম যে তোমাদেরকে কারেন্ট বের করতে হবে, অর্থাৎ এইখানকার কারেন্টটাই বের করতে হবে। এই মোট আই এটাই আমাদের হট, এখানে হচ্ছে এই মোট আইটি সমান সমান হট। তাহলে এখন আমাদের অনুরূপভাবে এই দুটাকে আমরা কি করব? প্যারালাল করব। দেখো মিলল কিনা তোমাদের সঙ্গে? 4 এবং 4 প্যারালাল আছে। তাহলে এটাকে প্যারালালের সূত্রের সাহায্যে আমরা দুটাকে একটা রেজিস্ট্যান্সে রূপান্তর করি, অর্থাৎ মোট করি। তাহলে সার্কিটটা আগে অঙ্কন করে নেই। তিরিশ ভোল্ট। তাহলে এটা রূপান্তর হয়ে গেল, এটা হচ্ছে আর অন। তাহলে আর অন সমান সমান বলছিলাম উপরে গুণ নিচে যোগ, এটা সহজ করে মনে রাখা, সহজ বুদ্ধি আর কি। এটা রূপান্তর হয়ে গেল। এখন এই দুই আর এই দুই হচ্ছে প্যারালাল, সরি সিরিজ। তাহলে সিরিজ করো। সিরিজ করতে গেলে কি করতে হয়? সিরিজ করতে গেলে করতে হয় যোগ, সরাসরি যোগ। তাহলে 2 আর 2 4। তাহলে পরেরটা হবে এটা হলো তোমার এইখান থেকে এইটা। তাহলে এইটা তোমার সিরিজ করে এই একটা করে দিলাম। আমি এখানে আঁকলাম কেন? বারবার এখানে আঁকছি, তোমরা হয়তো মনে করবে যে এখানে না আঁকলে বোধহয় হবেই না। এই কনফিউজ দূর করার জন্য আমি দেখলাম এখানে আঁকলেও হবে, কারণ একটা শাখা, একটা শাখার যে কোনো জায়গায় অবস্থান করলেই তার সংযোগের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু এখানে আঁকলে আমাদেরকে বুঝতে সহজ হয়, একটু ইজি হয়, যে প্যারালাল দেখে একটা আইডিয়া আসে।
দৃষ্টিটা দেখতে দেখতে একটা অভ্যস্ততার ব্যাপার, সেটা হয়। আর এখানে দিলে মনে হয় যে কেমন হলো, এটাই। কিন্তু যে কোনো এখানে দিলেও যা হবে, এখানে দিলেও তাই হবে, এখানে দিলেও তাই হবে, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন R2 এর মানটা বের করো, কত আসবে? R2 তাহলে এটা হবে 4 ওহম। 4 ওহম হলে তোমার থাকলো কি এখন? এইটা আর এইটা, এই দুইটা কি আছে? এই দুইটা হচ্ছে, এখন হিসাব করে দেখি কি আছে। একজন অলরেডি বের করে ফেলেছে, পাপ্পু। দেখি তোমার সঙ্গে মেলে কি না, আমরা এখনও তো যেতে পারি না অত দূর। তাহলে এখন এখানে মোট রেজিস্ট্যান্স কত হবে? যেহেতু আরও অঙ্কন না করলেই হচ্ছে, যে এই দুটি একটা করার পরে আর কোনো রেজিস্ট্যান্স আমাদেরকে কিছু করতে হচ্ছে না, সরাসরি আমরা এখানে RT বের করতে পারি। যেহেতু RTতে কি আছে? প্যারালাল 4 গুণন 4, 4 যোগ 4 সমান 2 ওহম। 2 ওহম। হ্যাঁ, একজন বলছে যে প্যারালাল, এই তো বুঝতে পারছো, থ্যাংক ইউ। যারা বুঝতে পারছো তাদের তো আমার মনে হয় এখানে একটা রচনামূলক অঙ্ক থাকবে, সেখানে থাকবে, ফাইনালে থাকবে 8। তাহলে 8-এ 8 হয়ে গেল, বা 10-এ 10 হয়ে গেল, যা মার্ক থাকবে ফুল মার্ক পেয়ে গেলে। আর যারা এখনও ক্লিয়ার কনসেপ্ট করনি, তাহলে এটা দেখে ক্লিয়ারটা আরও একটু কনসেপ্ট করার চেষ্টা করো। তাহলে এটা প্যারালাল হয়ে গেল 2, এটাই আমাদের মোট রেজিস্ট্যান্স। এখন কারেন্ট বের করি সরাসরি সূত্রে, I সমান V ভাগ RT। ভি আমাদের 30 ভাগ 2 সমান 15 অ্যাম্পিয়ার। 15 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এইখানে ওই যে একজন নামটা সরে গেছে, দেখতে পাচ্ছি না ফেসবুকে, 15 অ্যাম্পিয়ার, সে কারেক্ট, রাইট। তোমার অঙ্ক হয়েছে, ধন্যবাদ। আরেকজন প্যারাল বলতে পারছো, সে হয়েছে, এই যে আরাফাতও বললো 15 অ্যাম্পিয়ার, গুড। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে মনে হয়। কিন্তু নিপা ওখানে ভুল করেছে, ওখানে দিয়েছে 15 ওহম। 15 ওহম তো হবে না, কারণ 15 বের হয়েছে কি? কারেন্ট। খেয়াল করতে হবে কিসের মান বের করছি, তার একক কি। এখানে কারেন্টের মান একক সবসময় অ্যাম্পিয়ার। কিভাবে আসলো সেটা এখানে আমাদেরকে বিচার করার দরকার নাই। সবসময় একক লেখার ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে কিসের মান বের করছি তার একক কি, কিন্তু কাটাকাটি করে হিসাব করে কিভাবে আসলো সেটা আমাদের এখানে দেখার বিষয় না। যেমন ওখানে ভুল করেছে, ওহম লিখেছে, আমার মনে হয় ও খেয়াল করেনি যে কিসের মান বের করছি। কারেন্টের মান হলেই অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স হলেই ওহম, আর ভোল্টেজ হলেই ভোল্ট। হ্যাঁ, ওই যে পরে কারেকশন দিয়েছে, থ্যাংক ইউ। তাহলে আমরা মনে হয় সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন যদি আমাদেরকে শাখা কারেন্ট বের করতে হয়, সবাই শাখা কারেন্ট আজকে আমি শিখাচ্ছি না, অন্যদিন শিখবো, কারণ একদিনে এত শিখাইলে তোমাদের মাথায় থাকবে না। তাহলে আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শিখেছ, তোমাদেরকে কিছুটা বোঝাতে পেরেছি। তোমরা এটা আরেকবার কালচার করো। আমি একটু তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, তোমরা বাসায় চেষ্টা করো, চেষ্টা করে কি হয় শেখো, বা ভুল হলে বই থেকে দেখে কারেকশন করার চেষ্টা করো। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যে কিভাবে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া যায়। এইখানে হ্যাঁ, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, বাসায় করো। যদিও দেখার সমস্যা নাই, যারা শিখবা তাদের জন্য দিয়ে রাখলাম, চেষ্টা করো, কত হয় একটু ডিসকাস করো, তাহলেই হবে। আর করে রাখো, যদি কোনো থাকে তাহলে আমরা যখন একদম সরাসরি ফেস টু ফেস ক্লাস নিব তখন তোমাদেরকে এটা দেওয়ার চেষ্টা করব। আশা করি সকলেই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।